নমস্কার, সুপ্রভাত। খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলার। খবর দিনভরের শুরুতে আমাদের যে খবরের দিকে নজর রাখতে হবে, ভোটের বাংলায় ফের অমিত শাহ। রাতেই নিউ টাউনের হোটেলে কোর কমিটির মিটিং হয় এবং শাহের বৈঠকে বিজেপির নির্বাচনী পর্যবেক্ষকরাও। আর শুধু তাই নয়, আজ দুই বঙ্গে অমিত শাহের রয়েছে কর্মী সভাও। ভোটের বাংলায় ফের অমিত শাহ, রাতেই নিউ টাউনের হোটেলে কোর কমিটির মিটিং। শাহের বৈঠকে বিজেপির নির্বাচনী পর্যবেক্ষকরাও। আজ দুই বঙ্গে অমিত শাহের কর্মী সভা। ভোটের বাংলায় একই দিনে দুই বঙ্গে শাহ। আজ দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে অমিত শাহের কর্মী সভা। আজ ব্যারাকপুরে আনন্দপুরের মাঠেও শাহের রয়েছে কর্মী সভা। বসিরহাট, বনগাঁ, ব্যারাকপুর, বারাসত লোকসভার কর্মীদের কি বার্তা দেন, অবশ্যই সেদিকে নজর থাকবে। ভোটের বাংলায় একই দিনে দুই বঙ্গে অমিত শাহ। আজ দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে অমিত শাহের কর্মী সভা। আজ ব্যারাকপুরে আনন্দপুরের মাঠে শাহের কর্মী সভা। ভোটের বাংলায় ফের অমিত শাহ। গতকাল রাতেই নিউ টাউনের হোটেলে কোর কমিটির মিটিং সারেন। শাহের বৈঠকে বিজেপির নির্বাচনী পর্যবেক্ষকরাও। ভোটের বাংলায় একই দিনে দুই বঙ্গে অমিত শাহ। আজ দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে অমিত শাহের রয়েছে কর্মী সভা। ব্যারাকপুরের আনন্দপুরের মাঠে শাহের কর্মী সভা রয়েছে। বসিরহাট, বনগাঁ, ব্যারাকপুর, বারাসত লোকসভায় কর্মীদের কি বার্তা দেন, অবশ্যই সেদিকে নজর থাকবে। সুস্মিতা রয়েছে আরো বিস্তারিত জানাবে। সুস্মিতা, ভোটের বাংলায় একই দিনে দুই বঙ্গে অমিত শাহ। আজ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে অমিত শাহের রয়েছে কর্মী সভা। দেখো, দুই বঙ্গে আজ অমিত শাহ কর্মী সভা করবেন সকাল 11:30 নাগাদ ব্যারাকপুর আনন্দপুরের মাঠে। উত্তর 24 পরগনা বিভাগের সাংগঠনিক বৈঠক, যেখানে উপস্থিত থাকবে বনগাঁ, বারাসত, বসিরহাট এবং ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের কর্মী সমর্থকেরা। মূলত বিজেপি তার ভোট ব্যাংক এই মুহূর্তে দিল্লি নেতৃত্বের তরফ থেকে সরেজমিনে বুঝে নিতে চাইছেন এবং যে কারণেই কর্মী সভার মাধ্যমে অমিত শাহের বার্তা। এবং তিনি মূলত ভোকাল টনিক দিচ্ছেন। এর আগেও আমরা দেখেছি যে 31শে ডিসেম্বর সায়েন্স সিটিতে, সেখানে কলকাতা মহানগরীর সাংগঠনিক বৈঠক ছিল, সেখানে একই রকম ভাবে হোমটাস্ক দিয়েছেন অমিত শাহ, বেঁধে দিয়ে দিয়েছেন লক্ষ্যমাত্রা। একইভাবে ব্যারাকপুরেও আজ তিনি সেই কাজই করবেন বলেই বিজেপি কর্মী সমর্থক মনে করছে। অন্যদিকে বিকেল 3:30 নাগাদ তিনি কলকাতা বিমানবন্দর থেকে বাগডোগরা এয়ারপোর্ট হয়ে তিনি পৌঁছবেন গোসাইপাড়া, শিলিগুড়ির গোসাইপাড়া এলাকায়। সেখানে তার কর্মী সম্মেলন রয়েছে। সেখানে উত্তরবঙ্গ বিভাগের সাংগঠনিক বৈঠক রয়েছে। উপস্থিত থাকবেন আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার এবং জলপাইগুড়ির যারা কর্মী সমর্থক রয়েছেন তারা। মূলত উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাটে, কিন্তু সেখানে শক্তি ক্ষয় শুরু হয়েছে বিজেপির, একথা বিজেপির নেতৃত্ব অস্বীকার করে না। কোচবিহারে তাদের লোকসভা কেন্দ্র, সেখানে তারা জয়ী আসনে পরাজিত হয়েছে 24-এর লোকসভা কেন্দ্রে। সুতরাং সেখানে ক্ষয়িষ্ণু শক্ত ঘাটিতে বিজেপি 26-এর নির্বাচনের লক্ষ্যে কতখানি প্রস্তুত, সেই শক্তি বুঝে নেওয়ার চেষ্টা করছে অমিত শাহ, এবং সে কারণে আজকের জনসভা। সেখানেও অমিত শাহের কি বার্তা থাকে সেটাও দেখার একেবারে সেদিকেই নজর থাকবে। বেশ, অনেক ধন্যবাদ সুস্মিতা। নির্দিষ্ট সময়ে শেষ হবে শুনানি। জ্ঞানেশ কুমারের প্রশ্নের মুখে সিইও। কয়েকটি জেলায় শুনানি শেষ নিয়ে সংশয় সিইও। আজকের মধ্যেই সব নোটিশ ইস্যু। 1 ফেব্রুয়ারির মধ্যেই নোটিশ ইস্যুর নির্দেশ। ফুল বেঞ্চের বৈঠকে নির্দেশ জ্ঞানেশ কুমারের। এসআইআর শুনানি নিয়ে কমিশনের 7 দফা নির্দেশিকা। আজ বিকেল 5টার মধ্যেই সব নোটিশ ইস্যু করতে হবে। 1 ফেব্রুয়ারি বিকেল 5টার মধ্যেই নোটিশ দিতে হবে। 7 দিনের মধ্যে শেষ করতে হবে নথি আপলোড। যাদের শুনানি শেষ তাদের নথি 2রা ফেব্রুয়ারির মধ্যে আপলোড করতে হবে। 2 থেকে 3 দিনের মধ্যে তুলে নেওয়া হবে মাইক্রো অবজারভারদের। স্ক্রুটিনিতে রোল অবজারভারদের সহযোগিতা করবে মাইক্রো অবজারভাররা। ভুল নথি আপলোডের দায় ইআরওদের, ডিইওদের নির্দেশিকা কমিশনের। কাজটা ত্বরান্বিত করতে বলেছেন, দ্রুততার সাথে করতে বলেছেন। কোথায় কোথায় ল্যাগ রয়েছে এখনো পর্যন্ত? ল্যাগ, লিড সবকিছু যা আছে, যা সিস্টেমে আছে সেই সিস্টেমের উপর সিদ্ধান্ত আলটিমেটলি হবে। সমস্ত জিনিসগুলো খুব তাড়াতাড়ি করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে যে সমস্ত নথি জমা পড়ার কথা সে সমস্ত নেই, সেগুলোকে বলা হবে আবার নতুন করে কালেক্ট করার জন্য যদি প্রয়োজন হয়। 7 ফেব্রুয়ারি কি শুনানি শেষ থাকছে? ওরা কিছু ডেট দিয়েছেন, সেটা আপনারা জানতে পারবেন গিয়ে কথা বলে। সেটাই পরিকল্পনা তাই। যারা স্যার তালিকার বাইরে ডকুমেন্টস জমা দিলেন তাদের অনেকেই জানেন না যে তাদের নাম উঠবে কিনা, তাদের কি জানতে পারবেন ফাইনাল পাবলিকেশন হলে।
শিলিগুড়িতে বিএলওর মৃত্যু, বৃহস্পতিবার দুপুরে তিস্তায় ঝাঁপ, সন্ধ্যে দেহ উদ্ধার। পরিবারের দাবি এসআইআর কাজের চাপে আত্মহত্যা করেছেন শ্রবণ কুমার কাহার। বীরভূমে মৃত্যু এক বৃদ্ধের। পরিবারের দাবি এসআইআর শুনানি আতঙ্কে ভুগছিলেন, হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন। শ্রবণ কুমার কাহার শিলিগুড়ির কুলিপাড়ার বাসিন্দা। এলাকারই একটি হিন্দি প্রাইমারি স্কুলের শিক্ষক। তিনি শিলিগুড়ির 47 নম্বরের বিএলওর দায়িত্বে ছিলেন। বৃহস্পতিবার সন্ধে তিস্তা থেকে তার দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি এসআইআর কাজের চাপে আত্মহত্যা করেছেন। बोले थे कि हमको बहुत प्रेशर हो गया, ये एसआईआर का ड्यूटी से हम बहुत परेशान हो गए हैं, हम अपने आप को कुछ कर लेंगे। आदमी बहुत अच्छा था, वो बहुत अच्छे से रहता था, ऐसा नहीं था। বীরভূমের নলহাটি 2 নম্বর ব্লকের ভগলদিঘি। এখানকার বাসিন্দা রফিকুল ইসলাম, বয়স 76। বৃহস্পতিবার শুনানিতে গিয়েছিলেন, সেখানে অসুস্থ হয়ে পড়েন। ভর্তি করা হয় হাসপাতালে। এদিন ভোরে মারা যান। পরিবারের দাবি শুনানি আতঙ্কে মারা গেছেন রফিকুল। এসআইআর যেদিন থেকে নোটিশ পাই সেদিন খুব চিন্তিত ছিল। কালকে প্রায় 9টার দিকে বাড়ি থেকে বেরিয়ে যায়। এসআইআর এর লাইনে দাঁড়িয়েছিল, সেখানে অসুস্থ হয়ে পড়ে। আমাদেরকে যে এত হেনস্থা করা হচ্ছে, বিজেপি সরকার আমাদেরকে এইভাবে যে হেনস্থা করছে, আমরা ভাবতে পারছি না। পশ্চিম মেদিনীপুরের দাঁতন 2-এর বিডিও অভিরূপ ভট্টাচার্য, তাকেও নাকি ডাকা হয়েছে শুনানিতে। এ নিয়েই জলঘোলা। মুর্শিদাবাদের ভগবানগোলা, এখানেও চলছে শুনানি। কেউ বিশেষভাবে সক্ষম, কেউ বয়সের ভারে হাঁটতে পারেন না। এই অবস্থাতেও হাজির শুনানি কেন্দ্রে। আমি আতঙ্কে আছি, আমার ভয়। ভয় কিসে? যে 2000 নাম আছে, তবে যদি কেটে দেয় পাঠিয়ে যদি। কি ভুল ছিল আপনার? বলো এই 2000 লিস্টে হার শেখ ছিল, আমার ছবিতে আছে হার জালি। উত্তর 24 পরগনার সোদপুর, এখানকার পানশিল দেশবন্ধু হাই স্কুলে চলছিল শুনানি। অভিযোগ, শুনানির কাগজে স্ট্যাম্প মারেননি ইআরও। এই নিয়েই বিক্ষোভ দেখানো অনেকে। ডকুমেন্ট জমা দিচ্ছে, স্ট্যাম্প মারে দিচ্ছে। একজন ভদ্র মহিলা বললো যে আমাকে লিখে দিন যে আমরা কি প্রমাণপত্র দিচ্ছি, এরপরে যদি আমরা ভোটে বাদ চলে যাতে কি হবে, কোনো প্রমাণ দিচ্ছে না। কোচবিহারের মাথাভাঙা, এখানে শুনানির লাইনে অসুস্থ হয়ে পড়েন এক মহিলা। তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। লাইনে দাঁড়াইছি, সকাল 7টাতে আসি, 11টা পর্যন্ত ওইখানে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ি। পড়ে যাওয়ার পরে হসপিটালে নিয়ে মনে হয় আতঙ্ক হয়েছে। হুগলির সিঙ্গুর, এখানকার বাসিন্দা আনোয়ার এবং তার মা সাহেরুন, দুজনেই বিশেষভাবে সক্ষম। এই অবস্থাতেও হাজির শুনানি কেন্দ্রে। নদিয়ার কল্যাণী, এখানেও শুনানি কেন্দ্রে 2 বিশেষভাবে সক্ষম। সম্পর্কে স্বামী স্ত্রী। আপনারা বিএলওকে জানাননি যে আমরা প্রতিবন্ধী? হ্যাঁ জানাইছি। তা সত্ত্বেও হিয়ারিং এ আসতে হলো আপনাদের? হ্যাঁ, ওই চিঠি পাঠাইছে। এই যে প্রতিবন্ধী, আপনাদের কার্ড আছে? আমার আছে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ, এখানকার বাসিন্দা নয়ন শেখ। শুক্রবার বিয়ে, তার আগে বরের বেশে শুনানি কেন্দ্রে। নিউজ 18 বাংলা।
ভবানীপুরে নাম বাতিলে চক্রান্ত। ভবানীপুর বিধানসভায় প্রায় ৪৫,০০০ নাম বাদ। ৭৭ নম্বর ওয়ার্ডে উল্লেখযোগ্যভাবে নাম বাদ। আর ৭৭ নম্বর ওয়ার্ডে ভোটারের নাম বাদে চক্রান্তের অভিযোগ। কাউন্সিলর বিএলএদের নিয়ে বৈঠকের দাবি মমতার। স্ক্রুটিনিতে বাড়তি নজরদারির নির্দেশ। এসআইআর নিয়ে সতর্কবার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে নাম বাতিলে চক্রান্ত। ভবানীপুর বিধানসভায় প্রায় ৪৫,০০০ নাম বাদ। ৭৭ নম্বর ওয়ার্ডে উল্লেখযোগ্যভাবে নাম বাদ। ৭৭ নম্বর ওয়ার্ডে ভোটারের নাম বাদে চক্রান্তের অভিযোগ। কাউন্সিলর বিএলএদের নিয়ে বৈঠকের দাবি মমতার। স্ক্রুটিনিতে বাড়তি নজরদারির নির্দেশ। এসআইআর নিয়ে সতর্কবার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর বিপাকে মাধ্যমিক কমিশনের ভূমিকায় অসন্তুষ্ট মধ্যশিক্ষা পর্ষদ। এসআইআর এর কাজ থেকে শিক্ষকদের ছাড় দিতে আবেদন। মাধ্যমিক পরীক্ষার জন্য শিক্ষকদের ছাড়ের আবেদন। বারবার কমিশনকে চিঠি দিলেও মেলেনি উত্তর। কমিশনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ পর্ষদ সভাপতির। ২রা ফেব্রুয়ারি থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা। শিক্ষকরা এসআইআর এর কাজে থাকায় সমস্যার আশঙ্কা। বেলডাঙ্গায় অশান্তি তদন্তে এনআইএ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে তদন্তে এনআইএ। এফআইআর দায়ের করে তদন্ত শুরু এনআইএর। ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যুতে তুলকালাম। পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে বেলডাঙ্গায় ভাঙচুর, অশান্তি। বেলডাঙ্গার অশান্তিতে ৩৫ জনের বিরুদ্ধে এফআইআর এনআইএর। গতকালই মুর্শিদাবাদে এনআইএর টিম, আর আজ বেলডাঙ্গায় যাবে এনআইএর টিম। মুর্শিদাবাদ জেলায় এই ধরনের ঘটনার ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করতে পারে, তার রেফারেন্সেই পিটিশন অ্যাপ্লিকেশন আমি করেছি। সেখানে আমার বক্তব্য ছিল পরপর বেলডাঙ্গায় যেটা হয়েছে এটা এনআইএ ইনভেস্টিগেশন হওয়া উচিত। জাতীয় সড়ক উপরি 5 ঘন্টা ধরে বন্ধ রেখে রেল এবং জাতীয় সড়কের উপরে যা করা হয়েছে এটা কোনো প্রোটেস্ট নয়, এটা কমপ্লিটলি অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটি। এটা সঙ্গে পিএফআই সিমির মতো ব্যান অর্গানাইজেশন এবং যারা দেশকে দুর্বল করতে চায়, দেশের ভিতরে নাশকতা করতে চায়, তাদের কাজ। আমি ওয়েলকাম করছি এই ইনভেস্টিগেশন। রাজ্য পুলিশের রদবদল। রাজ্য পুলিশের নতুন ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পাণ্ডে। কলকাতার পুলিশ কমিশনার হচ্ছেন সুপ্রতিম সরকার। এডিজি আইন শৃঙ্খলা হচ্ছেন বিনীত গোয়েল। ডিরেক্টর অফ সিকিউরিটি হচ্ছেন মনোজ ভার্মা। এডিজি এসটিএফ হচ্ছেন জাভেদ শামীম। আর বিধাননগর পুলিশ কমিশনার হচ্ছেন মুরলীধর শর্মা। ব্যারাকপুর পুলিশ কমিশনার হচ্ছেন প্রবীণ ত্রিপাঠী। হাসনাবাদ রেল কলোনিতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই পরপর 10টি বাড়ি, সর্বস্ব হারিয়ে দিশাহারা বাসিন্দারা। হাসনাবাদের রেল কলোনির ঘটনা। হাসনাবাদের রেল কলোনিতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই পরপর 10টি বাড়ি, সর্বস্ব হারিয়ে দিশেহারা বাসিন্দারা। ঘটনাস্থলে পুলিশ, আরপিএফ, দমকল। হাসনাবাদ রেল কলোনিতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই পরপর 10টি বাড়ি, সর্বস্ব হারিয়ে দিশেহারা বাসিন্দারা। ঘটনাস্থলে পুলিশ, আরপিএফ, দমকল। 10টি বাড়ি আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। রেল কলোনিতে 10টি বাড়ি পুড়ে ছাই, মাথা গোঁজার জায়গাটুকু পর্যন্ত নেই।
পুড়ে ছাই 10টি বাড়ির সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন বাসিন্দারা। কিভাবে এই আগুন লাগলো, কি পরিস্থিতি রয়েছে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম, আরো বিস্তারিত বলবে। অনুপম, কি জানা যাচ্ছে, কি পরিস্থিতি রয়েছে এখন? হ্যাঁ দেখো, যে হাসনাবাদ শিয়ালদা শাখার যে হাসনাবাদ রেল স্টেশনের যে কলোনির যে 10টি বাড়িতে গতকাল রাত থেকে প্রায় 12টা 15 নাগাদ তখন একটি বাড়িতে হঠাৎই আগুন ধরে যায় এবং সেই বাড়ির ভিতরে যে ছিল সে বুঝতে পেরে বাইরে দৌড়ে চলে আসে এবং চিৎকার চেঁচামেচিতে আশেপাশে যেসব বাড়িতে তারাও বেরিয়ে আসে এবং এলাকার মানুষের তৎপরতায় আগুন দিয়ে নেভানোর চেষ্টা করে, কিন্তু সে রক্ষা না করতে পারলে বাড়ি পুরো ভস্মীভূত হয়ে গেছে। কিন্তু যেসব মানুষ ওই বাড়িতে ছিল তাদেরকে উদ্ধার করা গেছে এবং তাদেরকে বাঁচানো গেছে, কিন্তু বাড়ি এবং বাড়ির ভেতরে যেসব আসবাবপত্র, বই, খাতা সব পুরো খাক। একেবারে সেটা ছবিতেই স্পষ্ট। বেশ, অনেক ধন্যবাদ। কিচ্ছু নেই, আমার সব পুড়ে গেছে। কি করে লাগলো আগুন আমি জানি না। বাইরে দিয়ে ওখানে আমি অপারেশন হয়ে এসেছি, আবার আমার যাওয়ার কথা 21 তারিখ আমার টিকিট করা, সব রেডি করে রেখেছি, সব পুড়ে গেছে। কিচ্ছু কোনো ডকুমেন্টস আমার কিচ্ছু নেই। ওখানে গিয়ে আমি কি করে ডাক্তারের কাছে যাব, কি করে দেখাবো? আমি দৌড়ে বাইরে এসেছি, বাইরে এসে ওই বাচ্চা দুটো, মা ছিল ঘরে, তাড়াতাড়ি বললাম বাচ্চা দুটোকে নিয়ে বেরিয়ে পড়। হাঁকাহাঁকি করলাম, মানুষগুলো বেরিয়ে পড়লো। টাকা পয়সা কিছু ছিল 10-12 হাজার টাকা মতন, সেটা পুড়ে সব গেছে, কিছু বের করতে হবে। কিচ্ছু নেই, কিচ্ছু নেই, একদম কোনো কিছুই নেই। এখন এই খোলা আকাশে থাকতে হবে, খোলা আকাশে থাকতে হবে।